আজ আমরা ক্লাস 8-এর সিলেবাস থেকে একটা গল্প পড়ে নেব। লেসন নাম্বার 10 ব্লজমস নামক টেক্সট বইয়ের টেলস অফ চাইল্ডহুড। লেখক হলেন রোয়াল্ড ডাল। শুরু করা যাক। রোয়াল্ড ডাল 1916 to 1990 was a British novelist, short story writer, poet, fighter pilot and screenwriter। একাধিক পরিচিতি আছে। একজন ব্রিটিশের ইংল্যান্ডের একজন উপন্যাস লেখক। এছাড়া উনি শর্ট স্টোরি লিখেছেন, কবিতা লিখেছেন, ফাইটার পাইলট, উনি পাইলটও ছিলেন, অ্যান্ড স্ক্রিন রাইটার। স্ক্রিন রাইটার মিনস উনি সিনেমার জন্য স্ক্রিপ্টও লিখেছেন। ওনার আর একটা পোয়েম আছে, কবিতা আছে, যেটা হচ্ছে টেলিভিশন, মানে যেটা টেলিভিশনের ভালো এবং মন্দ, বেশিরভাগটাই মন্দ দিকটা নিয়ে উনি আলোচনা করেছেন একটা কবিতার মাধ্যমে। তো ওটাও খুবই উল্লেখযোগ্য। ডাল rose to prominence in 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors। তাহলে কি রোয়াল্ড ডাল 1940 সালে উন্নতি লাভ করেন নিজের কাজের মাধ্যমে, এবং ওনার বেশিরভাগ কাজটা বা চিলড্রেন অর্থাৎ ছোটদের জন্য এবং অ্যাডাল্টস বড়দের জন্য, দুজনের জন্যই উনি কাজ করতেন বা লিখতেন। অ্যান্ড বিকেম ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট সেলিং অথার্স। ওনার লেখা বই একটা সময় প্রচুর বিক্রি হতো। হিজ ওয়ার্কস ইনক্লুড জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি। চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি এটা কিন্তু ওনার লেখা উপন্যাসের মধ্যে কিন্তু অনেক জনপ্রিয়, এবং এই উপন্যাসটাকে নিয়ে কিন্তু একটা সিনেমাও হয়েছে 2005 সালে, যেখানে প্রখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপ অভিনয় করেছিলেন চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরিতে। এছাড়া আছে মাতিলদা, দ্য উইচেস অ্যান্ড জর্জ মার্ভেলাস মেডিসিন ইত্যাদি। The present text is an excerpt from his autobiography Boy Tales of Childhood। আমরা এখন যেটা পড়বো, ওনার লেখা যে প্রোজটা আমরা পড়বো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার অটোবায়োগ্রাফি, মানে নিজের জীবনী, যেটা উনি নিজেই লিখেছেন। বায়োগ্রাফি মানে একটা মানুষের জীবনী, কিন্তু সেটা অন্যের মাধ্যমে লেখা। অটোবায়োগ্রাফি মানে নিজের জীবনী নিজেই লেখা। শুরু করি টেক্সট। মাই ফাদার হ্যারল্ড ডাল ওয়াজ আ নরওয়েয়ান হু কেম ফ্রম আ স্মল টাউন নিয়ার ওসলো কল্ড সার্পসবর্গ। আমার বাবা হ্যারল্ড ডাল, যিনি একজন নরওয়ের বাসিন্দা ছিলেন, তিনি থাকতেন ওসলো শহরের কাছাকাছি সার্পসবর্গ নামক একটা জায়গায়। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chickenware. আমার দাদুর একটা দোকান ছিল সার্পসবর্গে। তিনি সেই দোকানে চিজ টু চিকেনওয়্যার, চিজ তো একটা খাবার, চিকেনওয়্যার মানে হচ্ছে যারা মুরগি পালন করে, মানে যারা মুরগি পোষে বা মুরগির যাদের ব্যবসা, পোলট্রির যাদের ব্যবসা, তো সেভাবে মুরগিদের রাখতে গেলে তো এক ধরনের খাঁচা বা এক ধরনের জালের আড়ালে তো রাখতে হয়। তো সেই যে একটা বিশেষ জাল পাওয়া যায় মুরগিদেরকে রুখে রাখার জন্য, সেই জালটাকে বলা হচ্ছে চিকেনওয়্যার। স্পেশালি মানে চিকেনদের জন্য আলাদা রকমের ওয়্যার থাকে। তো সেই তার মানে আমার দাদুর একটা দোকান ছিল সার্পসবর্গে, সেখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। খাবার দাবার যেমন পাওয়া যেত চিজ, এমনকি চিকেনওয়্যার একটা মানে যে যা চাইবে তাই পাওয়া যেত, মানে সমস্ত রকমের জিনিসের ব্যবস্থা ছিল, সব রকম জিনিসের বিজনেস করতেন আমার দাদু। My father had lost an arm when he was 14, but had become a successful shipbroker. আমার বাবা
তার একটা হাত হারিয়ে ফেলেছিল, মানে আমার বাবার একটা হাত নষ্ট হয়ে গিয়েছিল বা কেটে গিয়েছিল, আমার বাবার একটা হাত ছিল না। when he was 14, তার যখন 14 বছর বয়স তখনই এই দুর্ঘটনাটা ঘটে। বাট হ্যাড বিকাম আ সাকসেসফুল শিপ ব্রোকার, কিন্তু উনি একজন এর মানে ওটা সত্ত্বেও উনি একজন সাকসেসফুল শিপ বিজনেসম্যান ছিলেন। শিপ ব্রোকার জিনিসটা কি তারপরেই কিন্তু আমাদের লেখক বলে দিচ্ছেন। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port: fuel and foods, ropes and paint, soap, towels, hammers, nails, and the thousands of other little items. শিপব্রোকার আর কিছুই নয়, ওর বাবার অ্যাকচুয়ালি একটা জাহাজ বন্দরে একটা দোকান থাকে। সাধারণত জাহাজ বন্দরে একটা বিশেষ দোকান থাকে, যেমন প্রত্যেকটা ট্রেনের প্ল্যাটফর্মে নানা রকমের দোকান থাকে, তাতে নানা রকম খাবারের জিনিস পাওয়া যায়, টর্চ, ব্যাটারি, ক্রিম, তারপরে বইপত্র, এর ফল, বিভিন্ন রকম প্ল্যাটফর্মে তো বিভিন্ন দোকান থাকে, তেমনি একটা জাহাজ বন্দরেও কিন্তু অনেক রকম দোকান থাকে। তার মধ্যে রোয়াল্ড ডালের বাবা হ্যারল্ড ডাল, ওনার একটা বন্দরে, জাহাজ বন্দরে একটা দোকান ছিল। সেই দোকানে কি কি পাওয়া যেত না, জাহাজের যে সমস্ত দরকারি জিনিসপত্র, যেমন জ্বালানি, এছাড়া জাহাজের লোকেদের জন্য খাবার, জাহাজের জন্য দড়ি, রং, সাবান, তোয়ালে, এছাড়া পেরেক, হাতুড়ি, মানে যা যা একটা জাহাজে ভেতরে যা যা দরকার সমস্ত জিনিসের বিজনেস খুলে রেখেছিল ওনার বাবা। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine ran in those days, only coal. শিপব্রোকার আর কিছুই নয়, সেটা হচ্ছে শিপব্রোকার এক ধরনের দোকানদার, যে কিনা যে কী জিনিস বিক্রি করে সেই দোকানে জাহাজ ওরিয়েন্টেড, শিপ ওরিয়েন্টেড, মানে জাহাজের জন্য যা যা দরকার সেইগুলো বিক্রি করে একজন শিপ ব্রোকার। তার মধ্যে মেন জিনিস যেটা বিক্রি করে সেটা হচ্ছে ফুয়েল, জ্বালানি। একটা সময় ছিল যখন জাহাজ কিন্তু শুধুমাত্র কয়লার মাধ্যমেই চলতো। He set up a shipbroking firm at Cardiff of South Wales. তিনি সেই জন্য তার একটা শিপব্রোকিং ফার্মও ছিল, মানে একটা জায়গা, একটা বড়, মানে সাধারণত প্রত্যেকটা দোকানের তো একটা গুদাম ঘর থাকে, তো সেই রকমই লেখকের বাবারও একটা গুদাম ঘর ছিল বা একটা বিরাট বড় বাড়ি ছিল যেখানে উনি জিনিসপত্র রাখতেন। সেটা হচ্ছে কার্ডিফ, সাউথ ওয়েলসে কার্ডিফ বলে এরকম একটা শিপব্রোকিং ফার্ম ছিল কার্ডিফে। মাই ফাদার মেট মাই মাদার সোফি ম্যাগডালেন হেসেলবার্গ ডিউরিং দ্য সামার অফ 1911 অ্যান্ড ওয়ার ম্যারিড সুন আফটার। আমার বাবার সাথে আমার মায়ের দেখা হয়েছিল 1911 সালের গ্রীষ্মকালে। আমার মায়ের নাম সোফি ম্যাগডালেন হেসেলবার্গ। তারপরেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radar, about 8 miles north of Cardiff. 1918 সালে যখন আমার বয়স মাত্র 2 বছর, তখন আমরা কার্ডিফ থেকে উত্তর দিকে একটা গ্রামে আমরা চলে যাই। গ্রামটার নাম হচ্ছে র্যাডার। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. Turrets কথার অর্থ হচ্ছে টাওয়ার। আমরা এই বইতে একটা ছবি দেখতে পাচ্ছি, তো একটা বাড়ির ছবি, এটা রোয়াল্ড ডালের সেই গ্রামের বাড়ির ছবি যেখানে চালের মাথার ওপর 3টে টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। 3টে টাওয়ার আছে মোট, এইগুলোকে বলা হচ্ছে টারেটস।
I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all about it. এছাড়া আমাদের বাড়ির সামনে খোলা জায়গা ছিল, খোলা রাস্তা ছিল, কত বড় মাঠ ছিল। আমার সেই বাড়িটা খুব পছন্দ এবং আমার এখনও মনে আছে। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. আমাদের বাড়ির সামনে বড় মাঠ ছিল এবং একটা বড় কাঠের বড় রাস্তা ছিল, অ্যান্ড এ নাম্বার অফ কটেজেস, প্রচুর বাড়িও ছিল, কুঠি বাড়ি, যেখানে আমাদের জিনিসপত্র থাকতো। বোঝাই যাচ্ছে একটা সময় কিন্তু রোয়াল্ড ডালের পরিবার খুবই অবস্থা সম্পন্ন ছিল। ভেরি সুন দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউস অ্যান্ড দ্য স্টিজ were full of pigs and the chicken run was full of chickens. আমাদের অনেক গরু ছিল, গোয়ালে প্রচুর গরু থাকতো, অনেক শূকর থাকতো, অনেক মুরগির আমরা ব্যবসা করতাম, আমাদের অনেক জিনিস ছিল। There were several horses for pulling the plows and the hay wagons, and there was a plugman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. আমাদের ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়া থাকতো অনেক। এছাড়া আমাদের একটা খড়ের গুদাম ছিল। এছাড়া আমাদের অনেক কৃষক ছিল, অনেক গরুর গাড়ি টানার লোক ছিল, বাগানের দেখাশোনা করার জন্য অনেক মালি ছিল। এছাড়া আমাদের বাড়ির জন্য অনেক চাকরও ছিল। তার মানে লেখক পরিষ্কার বলতে চাইছেন যে একটা সময় আমরা কিন্তু অনেক অবস্থা সম্পন্ন ছিলাম। পরের লেসনটায় চলে যাচ্ছি, তাতে একটুখানি সুবিধেই হবে। পরের লেসন থেকেই আমরা জানতে পারবো যে রোয়াল্ড ডাল এতক্ষণ তো বলছিল যে আমাদের গোয়ালে গরু ছিল, আমাদের একটা বেশ অবস্থা সম্পন্ন আমরা ছিলাম, আমরা অর্থের দিক দিয়ে অনেকটা ধনবানই ছিলাম। কিন্তু 1920 সালের পর থেকে আমাদের জীবনে আস্তে আস্তে বদল আসতে শুরু করে। এই 1920, আচ্ছা পাতার নম্বরটা একবার বলে দিই, এটা হচ্ছে আমাদের 92 নম্বর পাতা। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. আচ্ছা 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, তখন আমার দিদি, যার নাম হচ্ছে আস্ত্রী, সে অ্যাপেন্ডিসাইটিস রোগে মারা যায়। অ্যাপেন্ডিসাইটিস রোগটা কি না, আমরা হয়তো জীবন বিজ্ঞানে পড়ে থাকবো যে অ্যাপেন্ডিক্স, আমাদের পেটের ভেতরে একটা অবাঞ্ছিত অঙ্গ আছে যেটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সের কিন্তু বিশেষ কোনো কাজ নেই, শুধু বলবো না, কোনো কাজই নেই আমাদের শরীরে। এটা একটা অবাঞ্ছিত অঙ্গ, এটা কিন্তু প্রত্যেকের শরীরে থাকে। এবার এই অঙ্গটা কিন্তু মানুষের শরীর ভেদে একটু কিন্তু প্রবলেম সৃষ্টি করে। এটা অনেক সময় এই অঙ্গটা পেটের ভেতরে বেড়ে যায় এবং তার জন্য পেটের ভেতর নানা রকম সমস্যা দেখা দেয়। এই যে রোগটা, ওই অ্যাপেন্ডিক্স অঙ্গটাকে কেন্দ্র করে যে রোগটা সৃষ্টি হয়, সেইটার নামে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস। আর এই রোগী হয়েছিল রোয়াল্ড ডালের দিদির আস্ত্রীর। এবার তখনকার সময় 1920 সালে অতটা তো ডাক্তারের বা ওষুধের তো অতটা উন্নতি হয়নি, যার জন্য এই সমস্ত কোনো জটিল রোগ দেখা দিলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, মানে উপায় নেই বলতে মৃত্যুর দিকেই লোকে চলে যায়। শি ওয়াজ 7 years old when she died. মাত্র 7 বছর বয়সে আমার দিদি মারা যায়। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট. আমার বাবা ভীষণ ভালোবাসতেন আমার দিদিকে। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মেজার and her sudden death left him literally speechless for days afterwards. আমার বাবা আমার দিদিকে এত ভালোবাসতেন যে আমার দিদির মৃত্যুর পর বহুদিন আমার বাবা লিটারালি চুপ করে গিয়েছিলেন। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards,
he did not much care whether he lived or died. আমার বাবা এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন যে আমার দিদি মারা যাওয়ার বেশ কিছুদিন পরে আমার বাবার নিউমোনিয়া দেখা দেয়, এবং সেই নিউমোনিয়া হবার পর আমার বাবা তো বাঁচলেনই না। আমরা বুঝতে পেরেছিলাম যে আমার বাবার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে। মানে সে দিদিকে এতটাই ভালোবাসতেন যে দিদির মৃত্যুর পর তার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. আমি যে সময় কথা বলছি সেই সময় কিন্তু পেনিসিলিন আবিষ্কার হয়নি। পেনিসিলিন আবিষ্কার হলে এই রোগটা চলে যেত, এই রোগটা কিছু করতেই পারতো না। কিন্তু যেহেতু সেই সময় পেনিসিলিন আবিষ্কার হয়নি বা অন্য কোনো রকম অ্যান্টিবায়োটিক মেডিসিন আবিষ্কার হয়নি, কাজে নিউমোনিয়া কিন্তু সেই সময় ভয়ঙ্কর একটা রোগ এবং যেটা মৃত্যু আনতে পারে, এবং আমার বাবার ক্ষেত্রে মৃত্যুই ডেকে এনেছিল। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। এবার কোনো পেশেন্ট যতটা তার ইমিউনিটি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ করার শক্তি যত বেশি থাকবে তত বেশি সেই মানুষ সার্ভাইভ করতে পারবে এই রকম রোগের ক্ষেত্রে। মানে রোগটা কিন্তু অনেকটা আমাদের এখনকার করোনার মতোই। করোনাও যেমন কি, মানে যার শরীরের শক্তি যতটা বেশি হতে পারে ততই কিন্তু সে সুস্থ হবে, আদারওয়াইজ সুস্থ হবার চান্সটা কম। তো নিউমোনিয়াও কিন্তু তখনকার দিনে ঠিক এই রকমই একটা রোগ, যে একটা পেশেন্টের ভেতরে ইমিউনিটি পাওয়ার যতটা বেশি হবে সেই মানুষ তত বাঁচতে পারবে। মাই ফাদার রিফিউজ টু ফাইট। আমার বাবার বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল, কারণ আমার দিদি মারা যাওয়ার পর আমার বাবার মন থেকে সেই বেঁচে থাকার শক্তিটাই চলে গিয়েছিল, ইচ্ছেটাই চলে গিয়েছিল। হি ওয়াজ থিঙ্কিং আই অ্যাম কোয়াইট শিওর অফ হিজ বিলাভেড ডটার। আমি 100% শিওর যে আমার বাবা বিছানায় ছটপট করতে করতে শুধু আমার দিদির কথাই ভাবতো। অ্যান্ড হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন। এবং সে চাইতো যে সে দিদির কাছে চলে যায়। সো হি ডাইড। সেই জন্যই যেন উনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড। মাত্র 57 বছর বয়স। আজকে এই অবধি রইল। এরপরে আমি ভিডিওর আর একটা পার্ট 2 আনবো, সেটাতে আমরা পুরো গল্পটা পড়ে নেব। আজকের পর্যন্ত ভিডিও এখানে শেষ হলো।